দর্শক সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান টপ ভিউজ অব দিস উইকে স্বাগত জানাচ্ছি আমি ইউকে আশা। এই সপ্তাহ জুড়ে চ্যানেল আইয়ের কোন কন্টেন্টগুলো ছিল সবচেয়ে আলোচিত, কোন বিষয়গুলো ছিল ট্রেন্ডিং এবং কোথায় কোথায় দেশ বিদেশে ঘটছে আলোচনার ঝড়, সব কিছুই থাকছে আজকের এই পর্বে। চলুন শিরোনামগুলো জেনে নিই। চট্টগ্রামের চেয়েও ছোট একটি দেশ অথচ বিশ্ব কাঁপায় ইসরায়েল। ইয়ামেন থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, মিসাইল কিভাবে নিশানায় গিয়ে বিস্ফোরণ ঘটায়। জাপানে খেতে না পেয়ে মৃত্যুকেই বেছে নিয়েছে বাংলাদেশি শিক্ষার্থী আপন। বাচিক শিল্পী সৈয়দ ইসমত তোহা, 90 দশকের সেই কণ্ঠ আপনি শোনেন কিন্তু চেনেন না। ঢাকা থেকে সরে যাচ্ছে গোল্ড লিফ ব্যানসনের কোম্পানি। 2026 বিশ্বকাপে কি খেলবে নেইমার, যা বললেন আনচেলত্তি। ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে হচ্ছে সমালোচনা, বিরক্ত কোচ এবং খেলোয়াড়রা। এবার বিস্তারিত আন্তর্জাতিক প্রসঙ্গে। চট্টগ্রামের চেয়েও ছোট একটি দেশ ইসরায়েল, কিন্তু বিশ্বের সামরিক ক্ষমতার শীর্ষে। যুক্তরাষ্ট্রের মিত্র এই দেশ, গোয়েন্দা, সাইবার, পারমাণবিক ক্ষমতায় শীর্ষে এই দেশ। চলুন দেখে নিই মুইন তাজদিদের রিপোর্টে। ছোট্ট মাছ সমুদ্র নাড়িয়ে দিতে পারে, বিশ্বাস হয়? না হলে একবার ইসরায়েলের দিকে তাকান। চট্টগ্রামের চেয়েও ছোট্ট একটা দেশ, কিন্তু ক্ষমতায় যেন মাউন্ট এভারেস্ট। ইসরায়েলের আয়তন মাত্র 22,145 বর্গ কিলোমিটার, আর চট্টগ্রাম বিভাগের আয়তন প্রায় 33,904 বর্গ কিলোমিটার। মানে এক কথায় চট্টগ্রাম ইসরায়েলের বড় ভাই, কিন্তু টেকনোলজি ও সামরিক দিক থেকে ইসরায়েল বড় ভাই। ইসরায়েলের প্রায় 95 লাখ মানুষ বসবাস করে। প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 450 জনের মতো মানুষ থাকে। জনসংখ্যার মধ্যে প্রায় 75% ইহুদি, 18% মুসলিম, আর বাকি খ্রিস্টান ও দ্রুজ সম্প্রদায়। এদিকে ইসরায়েল প্রযুক্তি, টেকনোলজি ও সামরিক দিক থেকে যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স তাই বলছে। 2025 অনুযায়ী ইসরায়েল সামরিক দিক থেকে বিশ্বের মধ্যে 15তম অবস্থানে রয়েছে, অথচ গত বছর 2024 সালে দেশটির অবস্থান ছিল 18তম। শুধু সামরিক দিক থেকে নয়, ইসরায়েলকে বলা হয় বিশ্বের অন্যতম সেরা সাইবার সিকিউরিটি শক্তিধর দেশ। সরকার, সামরিক বাহিনী ও বেসরকারি খাতে এক বিশাল সাইবার ইকোসিস্টেম গড়ে তুলেছে তারা। ইসরায়েলকে সাইবার গোয়েন্দা ও প্রতিরক্ষার মূল ভূমিকা রাখে ইউনিট 8200। এই ইউনিটটি মূলত 18 থেকে 21 বছর বয়সীদের দ্বারা গঠিত। এটি এক বিশেষ সামরিক শাখা, যেখান থেকে উঠে আসে বিশ্বমানের হ্যাকার ও প্রযুক্তিবিদ। তবে ইসরায়েলি বাহিনী যেভাবে গাজায় শিশু, নারী ও সাধারণ মানুষের উপর হামলা চালায়, এমনকি আশ্রয় কেন্দ্রগুলোও রক্ষা পাচ্ছে না, তা আন্তর্জাতিক মানবতা ও নৈতিকতার চরম লঙ্ঘন হিসাবে পৃথিবীর মানুষ মনে করছে। পৃথিবীতে আসলে শক্তি দিয়ে নয়, মানবতা দিয়েই ভালোবাসা অর্জন করা যায়। মুইন তাজদিদ, চ্যানেল আই। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবার আঘাত হানল ইসরায়েলের দিকে। উত্তপ্ত হলো মধ্যপ্রাচ্যের আকাশ। এটি শুধু গাজা যুদ্ধের প্রতিক্রিয়া নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যের একটি বড় বার্তা। চলুন বিস্তারিত দেখে নেই সাজিদ আব্দুল্লাহর রিপোর্টে। ইয়েমেনের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলের বীরশেবা, দিমোনা এবং আশেপাশের শহরগুলোতে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। 28 জুন শনিবার টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে কাজ করছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। আইডিএফ কিছুক্ষণ পর জানায় তারা হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। এছাড়া এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে ইসলাম শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়া বরাত দিয়ে শনিবার 28 জুন ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে, এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। মিসাইলের ভেতরে থাকে আধুনিক সেন্সর এবং জিপিএস, যা লক্ষ্য ঠিক করে দেয় পথ। টার্গেটে পৌঁছে এটি নিজে থেকে বিস্ফোরণ ঘটায় এবং ধ্বংস করে দেয় লক্ষ্যবস্তু। বিস্তারিত থাকছে ইথিলা কবির প্রমার রিপোর্টে।
ভাবুন তো, আপনি মাটিতে দাঁড়িয়ে আছেন আর আকাশে একটা মিসাইল সোজা চলে যাচ্ছে 1000 কিলোমিটার দূরের এক শত্রুর ঘাঁটির দিকে। কিন্তু কে বলল তাকে কোথায় যেতে হবে? মিসাইল হচ্ছে একটি নির্দেশিত অস্ত্র, যেটা দূর থেকে নিক্ষেপ করা হয় এবং লক্ষ্যবস্তুতে নিজে নিজেই পৌঁছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। এক কথায় এটা হচ্ছে এমন এক অস্ত্র যেটা নিজেই চিনতে পারে কোথায় যেতে হবে এবং কখন আঘাত হানতে হবে। মিসাইলকে বাংলায় অনেক সময় বলা হয় নির্দেশিত ক্ষেপণাস্ত্র। সাধারণত গুলি বা বোমা যেখানে একবার ছোড়া হয় সেখানে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, কিন্তু মিসাইল মাঝপথেই ঘুরে লক্ষ্য খুঁজে নিতে পারে। একটা মিসাইলকে আপনি ভাবতে পারেন 4টি প্রধান অংশের সমন্বয়ে তৈরি একটি বুদ্ধিমান রকেটের মতো। প্রথম অংশটি হল প্রোপালশন সিস্টেম। এই অংশটা মিসাইলকে গতি দেয়, অর্থাৎ এটা উড়ার শক্তি যোগায়। রকেট ইঞ্জিন বা সলিড ফুয়েল বুস্টার ব্যবহার করে মিসাইল অনেক দ্রুত গতিতে সামনে এগোয়। দ্বিতীয় অংশটি হল গাইডেন্স সিস্টেম। এখানেই মিসাইলের বুদ্ধি। এটি ঠিক করে দেয় মিসাইল কোন পথে যাবে, কোথায় আঘাত করবে। এতে জিপিএস, রাডার, ইনফ্রারেড বা লেজার প্রযুক্তি ব্যবহার হয়, যেন মিসাইল লক্ষ্য হারিয়ে না ফেলে। তৃতীয় অংশ হল কন্ট্রোল সিস্টেম। এটি মিসাইলকে মাঝপথে বাঁকিয়ে নিতে, উপরে বা নিচে নামাতে সাহায্য করে। পেছনের দিকে থাকা ছোট ছোট ফিন বা ডানার মতো অংশ মিসাইলকে নিয়ন্ত্রণ করে। এটা এক ধরনের স্টিয়ারিং সিস্টেম বলা হয়। চতুর্থ অংশ হল ওয়ারহেড। এটাই মিসাইলের আসল ধ্বংসাত্মক অংশ। লক্ষ্যে পৌঁছেই এটা বিস্ফোরণ ঘটায়। মিসাইলেরও অনেক রকম আছে: ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, এয়ার টু এয়ার, সারফেস টু এয়ার, সারফেস টু সারফেস, এর মতো আরও অনেক। তাই মিসাইল শুধু এক টুকরো লোহার বস্তু নয়, এটা প্রযুক্তি, গতি আর ধ্বংসের এক জটিল সমন্বয়। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই। দর্শক, এবার থাকবে দেশীয় প্রসঙ্গ। জাপানে না খেতে পেরে মৃত্যুকে বেছে নিয়েছিল এক বাংলাদেশি শিক্ষার্থী আপন। নিঃশব্দে নিভে গেল প্রাণ। সেমিস্টার ফি দিতে না পারা, অভুক্ত দিনযাত্রী এবং মানসিক যন্ত্রণা। মৃত্যুর লাস্ট 15 দিন গৃহবন্দী ছিলেন তিনি। চলুন দেখে নেই সাজিদ আব্দুল্লাহর রিপোর্ট। আপন, মোহাম্মদ আফরিজি বিন আপন 26 বছরের এক তরুণ, যিনি জাপানে গিয়েছিলেন এক রঙিন স্বপ্ন নিয়ে। স্বপ্ন ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ার হবে। বাবা মায়ের গর্ব হওয়ার কথা ছিল, কিন্তু ফিরলেন কাফনের সাদা চাদর গায়ে জড়িয়ে। যে দেশে প্রযুক্তি আর সম্ভাবনা একসাথে বাঁচে, সেই জাপানে বাংলাদেশি তরুণের দিনের পর দিন একা, নিঃসঙ্গ, অনাহারে, এমনকি পানি ছাড়া অন্ধকারে কাটতে পারে, আপনের মৃত্যু না হলে হয়তো কেউ বিশ্বাসই করতে পারত না। শেষমেশ মৃত্যুকেই তিনি বেছে নিয়েছে বেঁচে থাকার চেয়ে সহজ হিসেবে। সমস্যা শুরু হয়েছিল কলেজের বকেয়া বেতন থেকে। তারপর একে একে বন্ধ হয়ে যায় সব। ছাত্র জীবনের শেষের দিকে কলেজের বেতন নিয়ে সমস্যায় পড়েছিলেন আপন। সবার বিষয়টি জানা থাকলেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। গত বছরের ডিসেম্বর থেকে তিনি বিষণ্ণতায় ভুগেছেন। নিকটজনদের কাছ থেকে জানা যায়, শেষ কয়েকটা মাস থেকে ভীষণ হতাশাগ্রস্ত ছিল আপন। জাপানের ব্যস্ত শহরে একটা ছোট্ট ভাড়া বাসায় দিনের পর দিন একা কাটিয়েছে ছেলেটি। এরপর একটা সময় বন্ধু বান্ধব, কমিউনিটির সবার সাথে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। কলেজের বেতন, দীর্ঘদিনের গ্যাস, পানি আর বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় তার বাসায় বন্ধ হয়ে গিয়েছিল সব ধরনের সুবিধা। এমনকি ফোনের সিম কার্ডের মেয়াদ আর ফোন চার্জ দেওয়ার মতো বিদ্যুৎও ছিল না তার ঘরে। এক প্রকার ঘরবন্দি হয়ে গিয়েছিল আপন। জাপানে বাংলাদেশি কমিউনিটির হাসান জবিন নামে এক ব্যক্তির ফেসবুক পোস্ট থেকে জানা যায়, আপনের প্রতিবেশীরা জানিয়েছে গত 15 দিন থেকে কেউ তাকে বাসা থেকে বের হতে দেখেনি। বাইরে থেকে কেউ খাবার দিয়ে গেলেও সেগুলো ছিল ঠিক আগের জায়গাতেই, কারণ ভেতর থেকে দরজা খোলার মতো শক্তি ছিল না তার। শেষবার তাকে বাইরে থেকে দেখা গিয়েছিল রান্নাঘরের ছোট্ট জানালার ফাঁক দিয়ে। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো জ্বালিয়ে বলেছিল চোখে কিছু দেখতে পাচ্ছেন না। তখন সে তার বন্ধুদের বলেছিল 4 দিন ধরে কিছু খায়নি। কিন্তু জাপানের নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া কারো ঘরের দরজা ভাঙা যায় না। সতীর্থরা তাই সিদ্ধান্ত নিয়েছিল আগামী রবিবার পুলিশ, অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে দরজা খোলা হবে। কিন্তু আপন সেই সময় না দিয়ে এই পাষণ্ড পৃথিবী ছেড়ে চলে গেছে আপন ঠিকানায়।
পোস্টে রবিন হাসান আরও লেখেন, জীবনে কখনো ভাবিনি আপনের এমন একটি মুহূর্ত দেখতে হবে। ওর নিথর দেহটি যখন আমাদের চোখের সামনে পুলিশ বের করতেছে, তখন দেখে মনে হয়েছে সবকিছু মিলে মনে হয় 10 কেজি ওজন নাই তার। পুলিশ বলছে ওর পুরো শরীর নাকি অনেক শক্ত হয়ে আছে। জাপান শহরের শত কোলাহলের ভেতরে এক আপনের মতো তরুণের নীরব মৃত্যু কিছু প্রশ্ন রেখে যায়। সভ্যতার মুখোশের আড়ালে মানুষ কতটা মানবিক হতে পেরেছে, আপনের মৃত্যুর দায় সমাজ কতটা এড়াতে পারে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। 90 দশকের মুগ্ধ করা কণ্ঠ, যেটা আপনি শুনেছেন বহুবার, তবু নামটা রয়ে গেছে অজানায়। তিনিই সৈয়দ ইসমত তোহা, বাংলাদেশের বাচিক শিল্পের নীরব কিংবদন্তি, যিনি কণ্ঠ দিয়ে গেঁথেছেন ইতিহাস। বিস্তারিত থাকছে নাদিম হাসানের রিপোর্টে। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। আসসালামু আলাইকুম। রেডিও বাংলাদেশ, খুলনা। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে এখন যিনি আছেন, তার কণ্ঠের প্রেমে পড়েননি এমন মানুষ খুবই কম। হয়তোবা তার নাম কিংবা তার চেহারা দেখলে হয়তোবা অনেকে চিনতে পারবেন না, কিন্তু আমরা যদি তার সাথে কথা বলি, তার কিছু গুণের কথা জানি, আমার মনে হয় যে সবাই তাকে চিনতে পারবেন। 70 দশকে বাংলাদেশ বেতার থেকে যার উত্থান হয়েছিল, আমাদের সঙ্গে আছেন সৈয়দ ইসমত তোহা। আমরা আজকে তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবসময় ভালো থাকি। আপনার কণ্ঠের প্রেমে পড়ে না এমন মানুষ খুবই কম আছে। তো সেখান থেকে আপনার শুরুর যে জার্নিটা, খুলনা বেতার থেকে আপনার যাত্রা শুরু, আমরা একটু ছোট করে যদি জার্নিটা সম্পর্কে একটু জানতে চাই। দেখুন, আপনি যেটা বললেন যে কণ্ঠের প্রেমে, শুধু কণ্ঠের না, আমার ব্যক্তিগত জীবনে অনেক প্রেম এসেছে হয়তো ওই কণ্ঠের মাধ্যমেই। অবশ্য ওই সমস্ত পাত্তা দেয়নি কখনো। আর বেতার জীবন শুরু করেছি আমি 70 দশক থেকে 85 পর্যন্ত খুলনা বেতারের অনুষ্ঠান, উপস্থাপনা, সংবাদ পাঠ এবং নাটক এগুলো করতাম। পরবর্তীতে 85-এ ঢাকায় চলে আসলাম। এসে তারপরে ঢাকা বেতারের সবচেয়ে পপুলার ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের মুখ্য উপস্থাপক হিসেবে কাজ করেছি। এরপরে 21শে টিভি আসলো দেশে, যখন টেরিস্টেরিয়াল বিটিভির মতো, তখন ওখানে কাজ করতাম। ওখানে বিভিন্ন অনুষ্ঠানের প্রমোশনাল, তারপরে টয়োটা ওয়ার্ল্ড অফ ওয়াইল্ড লাইফ, এরকম ধরনের যে অনুষ্ঠানগুলো হতো, ডাবিং অনুষ্ঠান, আমার সঙ্গে বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করতেন। রাজুল ইসলাম আসাদ ছিলেন আমাদের সঙ্গে, আব্দুল আজিজ ছিলেন আমাদের সঙ্গে, ইকবাল ভাই ছিলেন আমাদের সঙ্গে। তারপরে শিল্পকলা একাডেমির আরও বেশ কিছু প্রতিষ্ঠিত নাট্যশিল্পীরা অংশগ্রহণ করতেন। আমি তাদের সঙ্গে কাজ করেছি। এইভাবেই পরবর্তী টেন বাংলায় অনেক দিন ধরে কাজ করেছি। আর বিটিভিতে তো অংশগ্রহণ করেছি, পাশাপাশি বিভিন্ন চ্যানেলে কাজ করেছি। আপনাদের চ্যানেল আইতেও আমার অনুষ্ঠান করার সুযোগ করেছি আপনাদের এখানে। এই নিয়ে আর কি। বিশেষ করে আমি এখনও পর্যন্ত আমি সাগর ভাইয়ের কথা মনে করি, শাইখ সিরাজ ভাইয়ের কথা মনে করি। ওনারা কী ভালো মানুষ। আমি একসঙ্গে ওনাদের বসেছি, ওনার শাইখ ভাই রুমে বসে চা খেয়েছি, আমার খুব মনে পড়ে। তো ওনারা কোত্থেকে কোন পর্যন্ত এসছেন আমি তো সব জানি। অনেক কষ্ট করেছেন ওনারা, অনেক পরিশ্রম করে আজকে এত বড় একটা প্রতিষ্ঠানের কর্ণধার। ওনাদের পিছনে অনেক অবদান, অনেক পরিশ্রম গিয়েছে। আমি ওনাদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। শুনুন, আমার এই বেতারে ঢোকার পিছনে বিশাল ইতিহাস, এটা অনেক বড় ইতিহাস। একটা মানুষের, যে কোনো মানুষের বা যে কোনো শিল্পীর যে কোনো মানে নিজেকে প্রতিষ্ঠিত করার পিছনে একটা অনুপ্রেরণা থাকে, হ্যাঁ, একটা টার্গেট থাকে, আমি ওই কাজটা করব। আমারও একটা টার্গেট ছিল ছোটোবেলা থেকে, আমি এই বেতারে কণ্ঠ দেবো বা কিছু এরকম একটা ছিল। আমার কোনো ওস্তাদ ছিল না, আমি নিজেকে নিজে তৈরি করেছি। কিন্তু আমি, তার মানে এই না যে আমার কোনো ওস্তাদ ছিল না, তা না। কিন্তু আমি তাকে কখনো চোখে দেখিনি। তার কণ্ঠ শুনে তাকে আমি ওস্তাদ মেনে আমি তার মতো করে অনুশীলন করতাম। তাই সেটা হচ্ছে কি, পাকিস্তান বলে রেডিওতে নিউজ হতো, আকাশবাণী থেকে, করাচি থেকে নিউজ হতো। আকাশবাণী থেকে খবর পড়তেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, বিজন বোস, নীলিমা সান্যাল, এনারা পড়তেন। তো বিজন বোসের কণ্ঠ আমার কাছে খুব ভালো লাগতো। ওনার ভারী কণ্ঠটা আমার খুবই পছন্দ ছিল এবং ওনার এই কণ্ঠটাই আমি চর্চা করতাম। পেপার কাটিং কেটে কেটে আমি অনুসরণ করতাম। এর থেকে আমার শুরু।
তারপর পরবর্তীতে খুলনা বেতার যখন চালু হলো, এর মধ্যে আমি নিজেকে প্রস্তুত করে ফেলেছি। আমি জানি যে আমি অডিশন দিলে আমি পাশ করব, এবং যথারীতি পাশও করেছিলাম। ওইখানে আমার উত্থান, খুলনা বেতারের থেকে আমার শুরু। এখন তো মোটামুটি সব চ্যানেলেই কাজ করার সুযোগ হয়েছে। আর বিশেষ করে আমি আবৃত্তিকার হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত। দেশে বিদেশে অনেক জায়গায় আমি আবৃত্তি অংশগ্রহণ করছি। তো এর ব্যাপারেও আমার মোটামুটি আছে। আর বিজ্ঞাপন এবং ডকুমেন্টারি যে হারে করেছি, লাখের কাছে যাবে। আমি প্রতিদিন, আপনি হিসাব করে দেখুন, সেই 70 দশক থেকে আজকে 2025, গড়ে ধরুন 5টা করে যদি আমি ডকুমেন্টারি করি ডেলি বা বিজ্ঞাপন, তাহলে কত হাজার বিজ্ঞাপন হবে চিন্তা করেন তো। তো এইভাবেই কাজ করে যাচ্ছি আমি, এখনও করি। আমার এখনও সবাই অপেক্ষা করছেন, কাজ করব, আমি বসে রয়েছি, একটু ব্যস্ত। বাংলাদেশ বেতারের কথা বললেন, সেখানে একদম প্রথম উপস্থাপনার 2টা লাইন একটু আগে শোনাচ্ছিলেন, ওইটা আমরা একটু শুনবো। আপনি, এটা তো একটা মানে আমার কাছে নস্টালজিক ব্যাপার হয়ে যায় আর কি। হ্যাঁ, এই যে বেতারে যখন প্রথম করলাম আমি, এটা 70 দশকে যখন প্রথম ঢুকেছি, তখন উপস্থাপনায় আমাকে অনুষ্ঠান ঘোষক হিসাবে, কিন্তু পাকিস্তান বলে তো তখন আপনার ওই সব লাইভ অনুষ্ঠান, পাকিস্তান বলে পরে লাইভ অনুষ্ঠানটা খুব সাহস করতো না সবাই করতে, কিন্তু আমি এত ভালো করেছিলাম, আমার মানে অডিশনটা এত ভালো হয়েছিল যে সবাই আমার প্রতি একটা ছিল যে না, এ পারবে, একে দিয়ে করা যাবে। তো ওই দিন আমার সকালের ডিউটি ছিল প্রথম অধিবেশনের ডিউটি, তা আমাকে দিয়ে ওনারা উপস্থাপনা করেছেন অধিবেশনের ওপেনিংটা, আমার পরিষ্কার মনে আছে। আসসালামু আলাইকুম, রেডিও বাংলাদেশ খুলনা, আমাদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 223.88 মিটারে 1340 কিলো হার্জে। অনুষ্ঠান উপস্থাপনায় আমি সৈয়দ ইসমাত তোহা। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে শোনানো হচ্ছে। এটাই ছিল প্রথম শুরু। তো তখন তো আঞ্চলিক অনুষ্ঠান হতো না, খুব কম, ধরুন আধা ঘন্টা 1 ঘন্টা মতো হতো, কিন্তু আমাদের শুধু ওপেনিং ক্লোজিং দিতে হতো আর কি, আর প্রোগ্রাম সামারি পড়তে হতো। তারপরে প্রোগ্রামের প্রোগ্রাম বেড়ে গেছে, 3টা অধিবেশন চলছে এখন। আগে 1টা অধিবেশন হতো, তারপর 2টো অধিবেশন হয়েছে। অধিবেশন মানে কি, ওই ট্রান্সমিশন ডিউটি ধরুন সকাল 6:30 থেকে 10টা পর্যন্ত, আবার ওদিকে বিকেল 4:30 থেকে রাত 11টা পর্যন্ত। আপনার কণ্ঠের প্রেমে পড়েনি এমন মানুষ খুবই কম আছে। সেখান থেকে আপনার আজানের যে দোয়াটা, এই আজানের দোয়া শোনেনি বা এই আজানের দোয়ার প্রেমে পড়েনি এমন মানুষও খুবই কম আছে। সেখান থেকে আমরা যদি ওই আজানের দোয়াটা একটু শুনি। আমি আপনাকে বলি, এটা অনেকেই করেছেন, আমিও করেছি। আমারটাই হয়তো মানুষের কানে বেশি শোনা গেছে আর কি। আমি বাংলাটা বলি। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করো বেহেশতের প্রশংসিত স্থানে। যে প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। ঢাকা ছাড়ছে গোল্ডলিফ ও বেনসনের কোম্পানি। পরিবর্তনের হাওয়া এবার তামাক শিল্পেও। বহুজাতিক এই কোম্পানির সরে যাওয়া কি নীতিগত কড়াকড়ির ফল, নাকি অন্য কোনো অর্থনৈতিক সংকেত? বিস্তারিত থাকছে মাহবুব মোর্শেদের রিপোর্টে। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয় রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএস থেকে আশুলিয়ায় স্থানান্তর করা হচ্ছে। কোম্পানিটির পরিচালনা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। ঢাকায় স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 2025 সালের 1 জুলাই থেকে বিএটি বাংলাদেশের নতুন অফিসের ঠিকানা হবে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, দোহার, ধামসোনা, বলিভদ্রবাজার, আশুলিয়া, ঢাকা 1349। একই দিনে বন্ধ হয়ে যাবে কোম্পানিটির ঢাকা কারখানার কার্যক্রম। 1965 সালের ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের এই কারখানাটি স্থাপন করা হয়। এটি ছিল বাংলাদেশে তাদের দ্বিতীয় কারখানা। এর আগে 1949 সালে চট্টগ্রামের ফৌজদারহাটে প্রথম কারখানা স্থাপন করা হয়।
মহাখালীর এই কারখানাটি আবাসিক এলাকায় অবস্থিত হওয়ায় পরিবেশবাদীরা তা সরানোর জন্য দাবি করে আসছিলেন অনেক দিন ধরে। জানা যায় কারখানাটির জায়গায় ইজারা নিয়ে কার্যক্রম পরিচালনা করছিল কোম্পানিটি। প্রতি ইজারার চুক্তির মেয়াদ 30 বছর এবং মেয়াদ নবায়নের সুযোগ ছিল 90 বছর পর্যন্ত। 60 বছর পরিচালনার পর বাকি 30 বছরের জন্য ইজারা নবায়নের আবেদন করেছিল বিএটি বাংলাদেশ, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা নবায়ন না করলে কোম্পানিটি আইনি লড়াইয়ে নামে। কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত 28 মে বিএটি বাংলাদেশের করা আপিল খারিজ করে দেন। এরপর আজ ব্যাট বাংলাদেশের কার্যালয় স্থানান্তর ও কারখানা বন্ধের ঘোষণা এলো। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। সুপ্রিয় দর্শক, এবার খেলার খবর। নেইমার কি খেলবেন 2026-এর বিশ্বকাপে? আনচেলত্তি জানালেন দরজা এখনো বন্ধ হয়নি। ব্রাজিল কোচের মতে সময় আছে, সুযোগও আছে। বিস্তারিত আহমদ শাফির রিপোর্টে। বার্সেলোনা ছাড়ার পর নেইমারের ক্যারিয়ারের লম্বা সময় কেটেছে মাঠের বাইরে। কারণটা সবারই জানা, কেননা নেইমার আর ইনজুরি যেন একই সূত্রে গাঁথা। এই ইনজুরির কারণেই ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এখনো মাঠে নামার সুযোগ হয়নি নেইমারের। তার অধীনে প্রথম দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ছিলেন না ব্রাজিলিয়ান এই তারকা। তাই গণমাধ্যমে চাউর হয় ক্যারিয়ারের পরন্ত বিকেলে কি নেইমার আরও একটি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। এবার সেই ব্যাপারেই কথা বললেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। এর মাধ্যমেই নেইমার ও ব্রাজিল ভক্তদের স্বস্তির খবর দিলেন নতুন এই কোচ। ইতোমধ্যেই কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। পরের বছর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকবেন নেইমার, এমনটাই বিশ্বাস নতুন কোচ কার্লো আনচেলত্তির। এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেইমার দলের গুরুত্বপূর্ণ ফুটবলার, দ্রুত তিনি জাতীয় দলে ফিরবেন এমনটাই আশা তার। আনচেলত্তির সাক্ষাৎকারটিতে নেইমারকে নিয়ে বলেন, বিশ্বকাপে আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে চলেছে নেইমার। ওকে ভালো করে প্রস্তুতি নিতে হবে, সেই সময়ও ওর হাতে রয়েছে। ভালো করে প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আমার সঙ্গে নেইমারেরও কথা হয়েছে। আমি বিশ্বাস করি নেইমার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। একসময় বিশ্বের অন্যতম সেরা এই ফরওয়ার্ড এখন ইউরোপীয় ফুটবল থেকে অনেকটাই দূরে। সম্প্রতি ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে নতুন করে আবার চুক্তি করেছেন নেইমার, যেখানে তিনি থাকছেন 2025 সাল পর্যন্ত। 2023-এর অক্টোবরের পর ব্রাজিলের জার্সি আর গায়ে জড়ানো হয়নি নেইমারের। উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে গুরুতর চোট পান ব্রাজিলিয়ান এই তারকা। এই ইনজুরির কারণেই পরবর্তীতে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গেও চুক্তি ছিন্ন হয় নেইমারের। সামনেই সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে ব্রাজিলের। সব ঠিক থাকলে সেই ম্যাচগুলোতে খেলতে পারেন নেইমার। নতুন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তিও এমনটাই চান। এত গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে তার দলে কোন কোচই বা চাইবে না। 128 ম্যাচ খেলে 79 গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাও নেইমার। নেইমার যদি পুরোপুরি ফিট হতে পারেন সামনের বিশ্বকাপে জায়গা করে নেবেন, এবং কতটা পারফর্ম করতে পারেন সেটাই দেখার প্রত্যাশায় নেইমার ভক্তরা। আহমেদ শাফি, চ্যানেল আই। যত বেশি টুর্নামেন্ট তত বেশি খুশি ফুটবল ফ্যানরা। তবে একের পর এক টুর্নামেন্ট খেলে হাঁপিয়ে উঠেছে ফুটবলাররা। আর এজন্যই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে অভিযোগ করছে ফুটবলার এবং কোচরা। বিস্তারিত থাকছে ইকতের ফেরদৌসের রিপোর্টে। ফুটবলের প্রতি ভালোবাসা পুরো বিশ্বের সীমাহীন। ফুটবলের বিশাল ফ্যান বেস সারা বছরই অপেক্ষায় থাকে প্রিয় দলের খেলা দেখার জন্য। তাই যত বেশি টুর্নামেন্ট ততই বেশি খুশি ফ্যানরা। তবে খুশির মধ্যেই আমরা খেলোয়াড়দের কষ্টের কথা ভুলে যাই। 2025 সালের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই টুর্নামেন্টে এবার 32টি দল অংশ নেবে, যা আগে কখনো হয়নি। এই নতুন ফরম্যাট নিয়ে খেলোয়াড়রা এবং কোচরা তাদের মতামত দিয়েছেন। লিভারপুলের সাবেক কোচ ইয়র্গেন ক্লপ বলেছেন, টুর্নামেন্টটি খেলোয়াড়দের জন্য বেশ চ্যালেঞ্জিং, কারণ এতগুলো ম্যাচ খেলার ফলে তাদের বিশ্রামের সময় খুব কমে যায়। যারা এই টুর্নামেন্টটি পরিকল্পনা করেছে তারা খেলোয়াড়দের কষ্ট বুঝে না।
left-footed, beating the keeper. বার্সেলোনার ফরওয়ার্ড রাফিনাও এই ব্যাপারে তার মত দিয়েছেন। তিনি বলেছেন যে সাধারণত এই সময়টা খেলোয়াড়দের ছুটির সময়, কিন্তু এখন সেটি ছিনিয়ে নেওয়া হচ্ছে। খেলোয়াড়দের সঙ্গে আলোচনা না করেই এই টুর্নামেন্টের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। রাফিনার কথা, সাধারণত এই সময় আমরা ছুটিতে থাকি, কিন্তু এখন সেই ছুটি পাচ্ছি না। আমাদের কখনো জিজ্ঞেস করা হয়নি আমরা খেলতে চাই কিনা। এটা আমাদের জন্য কঠিন। অনেক খেলোয়াড় সম্প্রতি ক্লাব এবং জাতীয় দলের নানা টুর্নামেন্ট শেষে এই ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে বাধ্য হচ্ছেন, যার কারণে বিশ্রামের সুযোগ কমে যাচ্ছে। এই মন্তব্যগুলো ফুটবল জগতে বড় একটা আলোচনার সৃষ্টি করেছে। খেলোয়াড় এবং কোচরা টুর্নামেন্টের সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলছেন। কেউ কেউ মনে করছেন এটি বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ, আবার কেউ খেলোয়াড়দের বিশ্রাম ও স্বাস্থ্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। ফিফা কর্তৃপক্ষ এখন এইসব মতামত মাথায় রেখে ভবিষ্যতে টুর্নামেন্টের পরিকল্পনা ও সময়সূচি ঠিক করার ব্যাপারে চিন্তা করবে। এই প্রত্যাশায় থাকবে ফুটবল ভক্তদের। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। দর্শক, এই ছিল আমাদের এই সপ্তাহের বহুল আলোচিত হালনাগাদ বিশ্লেষণ। যে কোনো আলোচনায় অংশ নিতে বা মতামত জানাতে কমেন্ট করুন। তবে ভুলে যাবেন না, পরবর্তী সপ্তাহে আমরাই আনবো নতুন সপ্তাহের সেরা ঝলক। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইউকে আশা। পরবর্তী টপ ভিউজ অব দিস উইকে দেখা হবে।